সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মনির হোসেন। আপনারা জানান, আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি এবং এই আলোচনায় অংশ নেন দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা। আজ আমরা আমাদের আলোচনার বিষয় ঠিক করেছি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা। এ নিয়ে আলোচনায় অংশ নিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া। রেজাউল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। তো আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন যাবত বিএনপির পক্ষ থেকে বড় একটি রাজনৈতিক দল একটি অভিযোগ করা হয়ে আসছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। আমরা দেখেছি যে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হলো সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টার মধ্যে কে এখানে যোগ দেবেন, কে থাকবেন, এসব নিয়েও নানান রকমের আলোচনা। এমনকি আমরা দেখেছি এই দলটির সমাবেশে অংশ নেওয়ার জন্য একটি জেলা প্রশাসন থেকে বাস রিকুইজিশন করে তাদেরকে দেওয়ার ঘটনাও দেখেছি। সব মিলিয়েই এই সরকারের প্রতি যে মানুষের নিরপেক্ষতার যে আস্থাটা, সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে, যেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব নিজেও বলেছেন। তো এ নিয়ে আজ আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু এই সরকারটি যখন গঠন হয় তখন জাতীয় পার্টিকে একটু দূরেই রাখা হয়েছিল, কিন্তু সিপিবি মোটামুটি কাছেই ছিল। এই সরকারটি যখন গঠন করা হয় তখন এই নিরপেক্ষতার বিষয়টি কতটা মাথায় ছিল এবং আসলেই কি নিরপেক্ষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল কি? ধন্যবাদ আপনাকে লিটন ভাই, কারণ আপনার এই অনুষ্ঠানে আজকে আমি প্রথম এলাম। রেজাউল ভাই আছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি, যারা আমাদের কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে যে বিষয়টা এখানে অবতারণা করলেন এবং যেটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আমার বিবেচনায় নির্বাচনের কাজ যত দ্রুততার সাথে সামনে আসবে বা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হবে, তখন এই বিষয়টি আরো সামনে। সুতরাং বিষয়টি গুরুত্বপূর্ণ এবং বোধহয় ওই সময়ের আগে আমরা যদি আলোচনা করে এর একটা কারেক্ট ফ্রেমওয়ার্ক দাঁড় করাইতে পারি, সেটা খুবই ভালো। সেই বিবেচনায় আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবার আমি খুব সহজ এবং ছোট করে বলব। আপনি শুরুতে যেটা উত্থাপন করেছেন যে এই সরকার গঠন করার সময় এবং আমাদের ভূমিকা, আমি একথা পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, সরকার গঠন প্রক্রিয়ায় আমাদেরকে সরাসরি কি বলবো যে কথা বলার বা আমাদের সাথে পরামর্শ করে সরকার গঠিত। আপনারা জানেন যে এই সরকার গঠনের সময় সেনাপ্রধান তিনি কতগুলো রাজনৈতিক দল, কতগুলো ব্যক্তিবর্গ, আমরা যেটা পত্রিকা টেলিভিশনের মাধ্যমে জেনেছি, তাদেরকে ডেকেছেন এবং তারপরে গঠন করেছেন। সুতরাং সরাসরি আমাদের সাথে পরামর্শ করে বা সরকার গঠনের সময় 1, 2, 3, 4 করে লিখে তার কর্মকাণ্ডকেও সেটি আমাদের সাথে করে। কিন্তু তারপরও আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান সংগঠিত করার জন্য বিগত 1 দশক ধরে লড়াই করেছিলাম এবং এইবারের এই যে রক্তক্ষয়ী সংগ্রামী ছিলাম, আমাদের ছাত্র কমরেড, আমাদের ক্ষেত মজুর কমরেড, তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। সুতরাং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কোনো কোশ্চেন না তুলে যে সরকার গঠিত হয়েছে তার প্রতি আমরা আমাদের সমর্থন জানিয়েছিলাম এবং এখনো পর্যন্ত আমরা সেই সমর্থন অব্যাহত রেখেছি। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো যে কথাটা আপনি তুললেন যে গঠনের সময় তার নিরপেক্ষতা নিয়ে কতটুকু আলোচনা হয়েছিল কি হয়নি। আমি বিষয়টাকে এইভাবে ভাবতে চাই যে এটা আমরা জানি একটা ব্যক্তি কিন্তু, হ্যাঁ নিশ্চয়ই ভোট যখন আসবে সবাই তো তার ভোট দেবে, সেই অর্থ তার তো একটা মতাদর্শ আছে, কিন্তু অনেক সময় দরকার হয় কি দল নিরপেক্ষ ব্যক্তি। এইটা যদি না হয় তাহলে অনেক সময় অনেক কাজ যথাযথভাবে করতে পারে না। তা আমরা দেখলাম এই সরকার গঠনের সময় যাদের অন্যান্য সম্পৃক্ততা ছিল, ধরুন বোঝার জন্য এনজিও সম্পৃক্ততা,
এমনকি অন্য দলের সাথেও সম্পৃক্ততা, তারা কিন্তু ওই জায়গা থেকে অব্যাহতি নিয়েই তারা এখানে অংশ নেবে। তার মানে আমরা ধরেই নিয়েছি, এবং এটাই বাস্তবতা, এটা হচ্ছে একটা দল নিরপেক্ষ অন্তর্ভুক্তি। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। আমরা ওই যে সমর্থনের কথা বললাম, সমর্থন ব্যক্ত করার পেছনে যে অনেকগুলো কারণ, তার মধ্যে এটাও ছিল, এখনো আছে। তাহলে এবার চলে আসি যে এই সরকারকে কাছ থেকে আমরা কি দেখতে চাই। আমার মনে হয় আমার আগের প্রশ্নের মধ্য দিয়ে উত্তর পরিষ্কার। আমি আমার এবং দেশবাসী তাদেরকে একটা দল নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই। আর সরকারের ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য। এখানে আপনিও লিখেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। আমি অবশ্য ব্যক্তিগতভাবে এবং আমাদের আলোচনায় আমরা একটু বলার চেষ্টা করি অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো গ্রামারে কোনোটা ভুল নাই, অন্তর্বর্তী সরকার, কালীন সরকার, কিন্তু আমি কালীনটা একটু ব্যবহার করতে চাই এই জন্যে, কারণ ধরুন এর আগে একটা তত্ত্বাবধায়ক সরকার, মানে তার 90 দিনের মধ্যে কাজ করার কথা ছিল। আর শুধু অন্তর্বর্তী সরকার বলতে যেন এরকম একটা মনে হয় যে আমাদের কোনো মানে কি বলে কোনো সুনির্দিষ্ট মেয়াদ কোনো নেই। কালচার নাই। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড যে অন্তত পক্ষে সুনির্দিষ্ট না করতে পারলেও অন্তর্বর্তীকালীন করা দরকার। আমার ন্যাচারাল একটু আগে যে কথাগুলো বললাম, তার মধ্য দিয়ে আমার প্রত্যাশা অবশ্যই থাকবে এই সরকার যতদিন দায়িত্ব পালন করবে তাকে অবশ্যই দল নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ বা পুরো সরকার দল নিরপেক্ষ অবস্থান থেকে সরে যায়, তখন কিন্তু আর এই সরকারে থাকার তার কোনো নৈতিক অধিকার থাকবে না। এটি হচ্ছে আপনার প্রত্যাশা, বা এটি মানুষের প্রত্যাশা। তো রেজাউল ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মানুষের সেই প্রত্যাশার মতোই দল নিরপেক্ষভাবে কাজ করতে পারছে? এটি আপনার দল জাতীয় পার্টি কি মনে করে, বা আপনারা কি মনে করেন? সরকারটি কি আসলেই নিরপেক্ষ? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার প্রিন্স ভাই সহ যারা দেখছেন তাদের সবাইকে। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নই আমি বলবো, কিন্তু সরকারটা তো নিরপেক্ষ সরকার হিসাবে শপথ গ্রহণ করেছে, এটা আমরা জানি। যে বিতর্ক নিজেরাই আমি মনে করি যে ঘুরিয়ে ফেলেছেন এইভাবে যে যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন যে আমাকে এই ছাত্ররা নিয়োগ দিয়েছেন, আমি তার কাছ থেকে নিয়োগ প্রাপ্ত, তখন ওই ছাত্ররা যখন কিছুদিন পরে 7 মাস পরে একটি দল গঠন করে, তখন স্বাভাবিক কারণে প্রশ্ন আসে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে নিরপেক্ষ সরকার আছে কিনা, এবং তাদের 2 জন উপদেষ্টাও কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কার্যরত আছে। অন্যথায় এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার হিসাবে কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকার কথা না। আর নিরপেক্ষতার প্রমাণটা কোথায়? এখন তো অন্তর্বর্তী সরকার একটা রুটিন ওয়ার্ক করার কথা। নিরপেক্ষতার প্রমাণ হওয়ার কথা নির্বাচনকালীন সময়ে, যে উনি নিরপেক্ষ আছেন কি আছেন না, বা নির্বাচন কমিশনের উপরে আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো নির্বাচনকে করে তাদের উপরে প্রভাব খাটাচ্ছেন কিনা, সেগুলোর ব্যাপারে যখন আসবে, কার্যক্রম আসবে তখন। কিন্তু এখন কেন এই প্রশ্নটার অবতারণা হলো? অবতারণা হওয়ার মূল কারণটা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ওই যে নিয়োগের ব্যাপারে নিজের স্বীকারোক্তি, এবং ছাত্ররা যখন গিয়ে দল করলো জাতীয় নাগরিক কমিটি, সেই দলের মধ্যে দিয়ে তারা যখন কিছু কথাবার্তা বললো, তখন মানুষের মধ্যে একটা প্রশ্নের আবির্ভাব হয়েছে যে এই সরকার বোধ হয় ওই ছাত্রদের সরকার দলকে পৃষ্ঠপোষকতা করছে। এবং অনেকেই বলছে যে ছাত্ররা, যদি আমি ওইভাবে বলি না, ছাত্ররা কিংস পার্টি যেভাবে হওয়ার কথা তার লক্ষণ না থাকলেও কিছু লক্ষণ থাকে। আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে ডিসিরা গাড়ির ব্যবস্থা করেছেন, এরকম কি যেন একটা, আমি যদি ভুল না করি ফিরোজপুর ডিসি না কোন ডিসির কথা বলেছে, আরো কিছু শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার পরও আপনি একটা দল গঠনের জন্য সেটা করবেন, সেটা সরকারের একটা জায়গায় থেকে সেটা
কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলগতভাবে আমরা যারা বিরোধী দলে আছি বা ইয়াতে আছি সবাই একই সুবিধা পাওয়ার কথা, আপনি একজনকে দিবেন আর একজনকে দিবেন না, সেটা হইতে পারে না। সেই জায়গাটা একেবারে অন্তর্বর্তী সরকারের প্রধানরা বা অন্তর্বর্তী সরকারের কেন্দ্রীয় যে ইয়ে আছে তারা জড়িত, আমি এটা বিশ্বাস করি না, কিন্তু এই বিতর্কগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে। আমি এখনের যে দল গঠন হয়েছে এবং এই দলের যে সাজসজ্জা এগুলা যদি না হইতো তাহলে হয়তো বা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতো না। আপনি দেখবেন সাধারণত সরকারে থাকা দলগুলো যখন সম্মেলন করে তখন যেরকম একটা ডেকোরেশনের ব্যাপার আসে, যেরকম একটা মানে ইয়ের ব্যাপার আছে, ছাত্রদের দল গঠনের সাথে সেটা ছিল। এবং যে 8-10 জন ছাত্ররা শীর্ষ পদে আসছে তাদের কেউ শিল্পপতি না, কেউ কোটিপতিও না। যেহেতু শিল্পপতিও না, কোটিপতি না, তাহলে স্বাভাবিক কারণে প্রশ্নটা কিন্তু এখানে উদ্বেগ হয়েছে যে কোত্থেকে আসছে, কে স্পন্সর করেছে, স্পন্সরের কথাও কিন্তু এসছে এখানে, কিন্তু ওইভাবে ওটার পরিষ্কার কিছু হয় নাই। তা আমরা মনে করি যে সরকার নিরপেক্ষ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব সেটার সাথে জড়িত হবে। সেকেন্ড রিপাবলিকান অথবা গণভোট এটির সাথে সরকারের কোনো বক্তব্য এখন পর্যন্ত আসে নাই। যে কোনো দল দাবি জানাতে পারে, আমার মনে হয় যে এই দাবিটা অন্য কোনো দল মানে না, অন্য সকল দল মনে করে যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হোক এবং একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক, একটা অন্তর্বর্তী সরকারের অধীনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এখন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, আজকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, 72-এর সংবিধানকে কবর দেওয়ার পক্ষে, এখন যদি আপনি দেশকে বিভক্ত করেন এবং ওইভাবেই নির্বাচনটা পরিচালিত করেন, তাহলে এখানে কিন্তু একটি বিতর্কের বাইরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকবে না। সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এই নির্বাচন, সামনের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। তাহলেই সরকার, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা আছে এটা বোঝা যাবে। আর ওনারা যদি 2-1টা দলের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেয় এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করার যে আস্ফালন দেখাচ্ছে, যে স্লোগান আমরা মানিক মেহবুবতে শুনছি, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এই স্লোগানটা ধর্মীয়ভাবে ঠিক আছে, কিন্তু ওনাদের ঘোষণাপত্র এবং ইয়ার মধ্যে যে পার্থক্য দেখলাম রে ভাই, আপনি সকল ধর্মের সংস্কৃতিকে লালন করতে যাচ্ছেন ঘোষণাপত্রে, কিন্তু ইয়া দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন একটা ধর্মের, এটাও তো একটা বৈষম্যমূলক আচরণ। আমি মনে করব যে নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে খুব যেগুলা প্রয়োজনীয় সংস্কার সেগুলো শেষ করে এই ব্যবস্থা করবেন এবং এই বিতর্ক থেকে ওনারা বের হয়ে যাবেন। আপনিও প্রিন্স ভাইয়ের মতোই বলছিলেন যে আপনারা আশা করেন যে এই সরকারটি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে, কিন্তু এটিও তো ঠিক যে এই দল গঠনের পেছনে প্রকাশ্যেই প্রধান উপদেষ্টা উৎসাহ দিয়েছেন। উনি যখন সুইজারল্যান্ডে একটি সম্মেলনে একটি পত্রিকার সাথে ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তিনি ছাত্রদেরকে বলেছিলেন যে তাদের একটি রাজনৈতিক দল করার দরকার, এবং সেই ছাত্ররা একটি রাজনৈতিক দল করলো। তো সেখানে কি তার কিছুটা পক্ষপাতমূলক আচরণ দেখা যাবে না? পক্ষপাত কি রয়েই যাবে না? এটি আমি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাইছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে শুরুতে আমাদের প্রত্যাশা এবং আমাদের পজিশনটা নিয়েছি। এবার আমি আপনার এই কথা সরাসরি কথা আসি। অবশ্য সরাসরি যাওয়ার আগে আরেকটু কথা, একটু অন্য ধরনের ভূমিকা দিল, কারণ এই আলোচনাটা বেশ কিছুদিন আগে যখন আসছিল আমি একটা ব্যক্তিগত উত্তর দিয়েছিলাম এবং আজকেও দিই, এবং আরো হয়তো কয়েকদিন আমি এই উত্তরটা দেবো, দিয়ে আপনি আপনার কথা নেই। সেটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা এখনো নিরপেক্ষ অবস্থানে আছেন কিনা, এই প্রশ্নটা প্রথমে আমার সুযোগ থাকলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই করতাম, এবং আমি রাজি আছি যদি কোনো সুযোগ হয় ইউনূস সাহেবের সাথে এটা নিয়ে বাতচিত করি, অনেক কথা বলি। উনি যদি বলেন আছি, তখন আমি কতগুলো কোশ্চেন করতে চাই, এই কোশ্চেন উত্তর উনি দিন, কারণ উনি তো কাগজে লেখাপড়া জানা অনেক বেশি আমাদের থেকে জানা মানুষ। রাজনীতি হয়তো আমরা রাজনৈতিক কর্মী, উনি হয়তো রাজনীতি করে নাই। উনি অনিলেভেনের সময় রাজনৈতিক দল করতে যে নিজেই টুইট করেছিলেন, সেটা অন্য আলোচনা। তার মানে আমি এই প্রশ্ন প্রথমে তুলে রাখলাম যে নিরপেক্ষ কি নিরপেক্ষ না, এই উত্তরটা
ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতেন। এবার আমি আসি, আমার পরিষ্কার কথা, ঠিক যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি এবং যারা শ্রোতারা শুনছেন, এই মুহূর্তে এই সরকারের অনেকে নিরপেক্ষতা নিয়ে অনেকগুলো ন্যায্য প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের দিক থেকে নাই। আচ্ছা, সেই ন্যায্য প্রশ্নের একেবারে ছোট ছোট দু একটা কথা যদি বলি, তাহলে দেখেন এখানে আলোচনা হয়েছে, কারেক্টলি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যখন তাকে দায়িত্ব দেওয়ার কথা হলো, ইনি ছাত্রদের প্রতি নেতৃত্ব বললেন। আচ্ছা, সেইটা কেউ না হয় আমরা অত আমলে নিলাম না এই কারণে, কারণ উনি যেহেতু ওরকম রাজনীতিবিদও না, একটা ঘটনার প্রেক্ষিতে উনি আসছেন এবং ওনাকে ছাত্ররাই যোগাযোগ করেছে। এখন তো আরো আরো নতুন নতুন কথা আসছে, সেটা আমরা যখন আরো খবর জানবো তখন নয়, সেটা নিয়ে আলোচনা করবো। আমি যতটুকু আমাদের সামনে ওই সময় ছিল ওইটুকু হয়তো উনি বলছেন, ওকে, সেটা আমি কোশ্চেন করলাম। কিন্তু ওনার মতো একটা এরকম লেখাপড়া জানা মানুষ যেহেতু টিম ওয়ার্ক করছে, নিরপেক্ষ অবস্থানে থেকে তো দায়িত্ব পালন, সেটাই তো মূল কথা। এবং উনি কিন্তু সংস্কার যখন অন্য আলোচনা আসছে বারবার ঐক্যমত্যের কথা বলছে, তার মানে উনি একক কারো কথা বলছেন, সম্মিলিত কথা বলছেন। কিন্তু আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করলাম আমাদের ছাত্র বন্ধুরা, আমি অন্য আলোচনা বাদ দিয়ে দুই তিনটা খালি ভ্যালিড প্রশ্ন করি, যখন তারা রাজনৈতিক দল গঠনের কথা বলল তখন তাকে তিনি একত্রে স্বাগত করেন। আচ্ছা, সেইটাও আমাকে যদি বলেন যে আচ্ছা, একটা সরকার প্রধান অনেকে যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, এটা স্বাগত জানালে অসুবিধা কি? আচ্ছা, আমি সেটুকু না হয় মেনে নিলাম যে সাধারণভাবে করতে চেয়েছে, উনি স্বাগত জানান। কিন্তু ওই সময় আমি যদি ভুল না করে থাকি, আপনি আরো কংক্রিট বলতে পারবেন, উনি একটা কথা বলেছিলেন, আমি হয়তো কি বলবো, বাক্যটা হুবহু বলতে পারছি না, কিন্তু সেন্সটা এরকমের ছিল, আমার ভুল হলে আপনি শুধরে দেবেন। বলছিল ওরা রাজনীতি করুক, আসুক, কিন্তু আমার ভয় হয় যে এখনকার রাজনীতিতে যে তারা যেন একটু খারাপ দিকে না চলে। আমি তো এটাকে গুরুতর কোশ্চেন হিসাবে সামনে আনতে চাই। তিনি ধন্যবাদ জানাতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন, কিন্তু এই কথার মধ্য দিয়ে অন্য অন্য রাজনৈতিক দল এবং অন্যদের সম্পর্কে প্রশ্ন তোলার মধ্য দিয়েই তিনি কিন্তু একটি দলের পক্ষে নিজের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে, এটি একটি ব্যাপার, খুবই জরুরি প্রশ্ন যে একজন উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করে দায়িত্ব নেন। আমি একাধিকবার বলেছি যে এটা কেনা যায়, যারা রাজনৈতিক দল করছে সরাসরি এই সরকারের মধ্যে আছে, তাদের তত্ত্বাবধানে আছে, হয়তো কোন প্রমাণ আমি দিতে পারবো, কিন্তু প্রমাণের দরকার হয়। বাংলাদেশের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করেন, তিনি বলবেন যে আরে ভাই, এ কথা কি আবার জিগাইতে হয়? আমার ধারণা এই কথাই তারা বলবে, সাধারণ মানুষের ভাষা। আমরা কিন্তু যার জন্য বলেছিলাম, যদি কেউ এই দল গঠন করতে চায় তাহলে দয়া করে আরো আগে বিদায় দেওয়া উচিত ছিল। আমি যিনি সদ্য বিদায় নিয়েছেন আমি তার কথা বলছি। একই সাথে এটা পরিষ্কার করে দিই, আরো দুজন উপদেষ্টা এখনো আছেন, যারা উপদেষ্টা হিসেবে আছেন, কিন্তু হয়তো কাগজে কলমে কোনো প্রমাণ আমরা করতে পারবো না, কিন্তু আমার ধারণা রাজনৈতিক সচেতন সবাই বুঝবে যে তারাও এই দলটির সাথে আছে এবং তাদের চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ আছে, থাকতেই পারে, আমি থাকাটা কোনো অন্যায় দেখছি না। কিন্তু কেউ কেউ ক্ষমতায় থাকলো আর কেউ ক্ষমতা থেকে চলে গেল, তার মানে কি বিষয়টা এই যে ক্ষমতায় থেকেও ক্ষমতাকে নানাভাবে প্রভাবিত করার কাজটা করবে? তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার যার যে নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে চায় সেটা তো তারা হারিয়ে ফেলছে। এটাই এরকমের, আমরা সবটা আমার পক্ষে দেখা সম্ভব হয় না, এখন তো ফেসবুক নানাভাবে অনেকে অনেক ধরনের বক্তব্য দেন। আপনার শুভকামনা এক জিনিস, আর সুনির্দিষ্ট করে বিশেষ আকাঙ্ক্ষা পোষণ করার মধ্য দিয়ে আমিও তোমার পার্ট, জনগণের সঙ্গে প্রতিবদ্ধ হওয়া কিন্তু আর এক জিনিস। আমাদের হিসাবে দেখছি অনেকে কিন্তু সেই কাজটা করছে, যার জন্যই আমি দেখতে পাচ্ছি দিনে দিন অন্তর্বর্তীকালীন সরকার
নিজের নিরপেক্ষতা নিয়ে নিজেকেই প্রশ্নবিদ্ধ করে চলেছে। তবে আমি শুরুতে যেটা বলেছি, আমি যদি ভুল না করে থাকি, রেজাউল ভাইও সেই কথা বলেছেন, নানা বিবেচনা। কারণ এই সরকারকে আমরা তো চাই না যে আজকে একটা সংকটে ফেলে দেবো, চাই না তো সে। আমরা চাই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করুক, এবং সে আমাদের সংবিধানে পরিষ্কার করে যেটা বলা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ শাসন করবে, যেটা অনেকদিন ছিল না। তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার দিকে যাক। আমি প্রসঙ্গক্রমে একটু বলি, হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার সাথে এখন যে কোশ্চেনটা আমার তুলতে খুব ইচ্ছা করছে, আমি তুলবো, হয়তো আপনি মিলবে না, তবু একটু বলে রাখি। দেখেন ভাই, আজকে যখন কথা বলছি, আজকে তো দ্বিতীয় রমজান, রোজার মাস। এদেশের অধিকাংশ মানুষ এত ধর্মপ্রাণ এবং মুসলিম সম্প্রদায়। আপনি তেল নিয়ে গত কয়েক মাস ধরে যে কেলেঙ্কারি ঘটছে, কালকে আজকে আমাকে একাধিক লোক বলেছে যে বাজারে তেল পাইনি, গতকাল তেল ছাড়া অনেক কিছু করেছি বা সরষের তেলে রান্না করেছি। আজকে আমি যখন কমিউনিস্ট পার্টি অফিস থেকে বাসায় আসি, আমাকে কিছু লোকজন দাঁড় করিয়ে বলেছে, আপনারা তো কোনো কথা বলছেন না। আমি বললাম, ভাই কোনটা নিয়ে? বলেছে, তেল নিয়ে তো খারাপ জিনিস, কোন দলীয় সরকার থাকলে কি আপনারা ছাড়তেন? বলেন উত্তরটা কি? তাহলে এটা কথা সত্য। কিন্তু আমার ধারণা রেজাউল ভাই, আপনিও বলবেন যে এই যে মাসের পর মাস এই সংকট, আমরা কিন্তু অনেক কথা এখনো, অভিযুক্ত করা মানে সরকারকে সংকটে ফেলা, এবং তাতে করে আমার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকটে পড়বে। এই জন্য হয়তো অনেক কথা এখনো আমরা বলছি না, কিন্তু আমি এই যে বলছি না বলার মধ্য দিয়ে, আমি আজকে এই আলোচনার মধ্য দিয়েও পরিষ্কার করে সরকারকে ওই কথাটাই বলতে চাই। জনগণের যে প্রত্যাশা, আপনি যদি পূরণ করতে মনে করেন আর পারছেন না, তাহলে হোয়াই ডিসেম্বর? দরকার হলে দয়া করে তার আগেই নির্বাচনের তারিখটা ঘোষণা করুন। এবং আমি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং বামপন্থী একজন কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারি, অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কার করে আমরা নির্বাচনে যাব। তার জন্য ডিসেম্বর লাগবে না, অনেক আগেই করা সম্ভব হবে, যদি আপনি পুরোপুরি এইসব দায়িত্ব ঠিক মতো পালন না করতে পারেন। যদি মনে করেন আপনি হয়তো ব্যক্তিগতভাবে চান, কিন্তু অনেক উপদেষ্টা বা অন্যান্য দিয়ে আপনি পারছেন না, তাহলে আপনাকে বলতে আমি প্রধান উপদেষ্টাকে বিল করতে চাই, বা তাকে যারা পরিচালনা করছেন তাদের কথা বলতে চাই। তাদেরকে যথাসময়ে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে না, বরঞ্চ যে ত্রুটি ইতিমধ্যে তারা করেছে, সেইটাকে উইল ওভার করে নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে, এটাই প্রমাণ করতে হবে। এইটা থেকে যদি পিছপা তারা হয়, তাহলে সেটা বোধহয় আমাদের কারোর জন্যই এটা ভালো হবে। আপনি যেটি বলছিলেন যে আপনি যদি সম্ভব হতো প্রধান উপদেষ্টাকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন, আজকে আমরা দেখেছি যে বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে একই প্রশ্ন করা হয়েছিল ওনাকে, এবং উনি বলেছেন যে উনি নিরপেক্ষ আছেন, নতুন দলের প্রতি উনি যুক্ত নন। তবে একই সাথে উনি এই কথাও বলেছেন যে দেখা যাক না এই দলটি কেমন করে, ওদের কর্মকাণ্ড আগে দেখা যাক। অর্থাৎ যেন একটা ফাঁক রয়ে গেল যে যদি ভালো হয়, ভালো কাজকর্ম করে, তাহলে তো সেই দলকে সমর্থন দেয়াই যায়। এবং উনি একই সাথে এই কথাও বলেছেন যে এই দল গঠনে সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পৃষ্ঠপোষকতা উনি অস্বীকার করেছেন, এবং নিজেই প্রশ্ন করেছেন যে এটি কি, এর সাথে কি সামরিক বাহিনী যুক্ত আছে? অর্থাৎ যদি সামরিক বাহিনী যুক্ত থাকতো তাহলে বলা যেত অন্তর্বর্তী সরকার এই দলটি গঠনে জড়িত। আপনি রেজাউল করিম ভাই, রেজাউল ইসলাম ভাই, আপনার কাছে থেকে জানতে চাই, এই যে প্রধান উপদেষ্টার এই উত্তরটি, এটি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে বা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে আসলেই এই সরকারের সাথে এই নতুন দল ছাত্ররা যেটি করলো, জাতীয় নাগরিক পার্টি, তার কোনো রকমের সম্পর্ক নাই? কারণ কেউ কিন্তু এই কথাও বলছেন যে 2007 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দল করার চেষ্টা করেছিলেন যেটির নাম ছিল নাগরিক শক্তি, এবং সেটিরই মনে হয় সামান্য একটু পরিবর্তন করে নাগরিক পার্টি করা হয়েছে।
হয়তোবা ওনারই একটি স্বপ্ন পূরণের মতো করে। তো আপনাদের কাছে কি মনে হয় যে জাতীয় পার্টির কাছে প্রধান উপদেষ্টা যেটি বলছেন যে এই দলের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, সেটি কতটা বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন বা আপনার দল মনে করে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেবের সাথে এই নতুন দলের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার বিশ্বাস দিয়ে তো আর মানুষের বিশ্বাস, জনগণের বিশ্বাসকে বেঁধে রাখা যাবে না। মানুষ মনে করে যে সরকারের সাথে এই দলের সম্পর্ক আছে এবং সরকারের গর্ব থেকে এই দল বেরিয়েছে। এখন প্রশ্ন হইতে পারে যে সরকারের সাথে এই দলের সম্পর্কটা কি? যেহেতু এই গঠনের ভূমিকা রেখেছে ছাত্ররা আর এই দলটি করেছে ছাত্ররা, তাহলে সরকার এবং ছাত্র, এই নতুন দল এবং সরকারের মধ্যে একটা সম্পর্কের গন্ধ মানুষ পেতে পারে। এক, যিনি আহ্বায়ক হয়েছেন তিনি কিছুদিন আগেও উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা থেকে পদত্যাগ করে এসে আহ্বায়ক হয়েছেন। নিঃসন্দেহে যে কেউ রাজনীতি করতে পারে, আমি এই দলকে স্বাগত জানাই, দলের নেতৃবৃন্দের সফলতা কামনা করি। কিন্তু আপনি যখন মানে প্রশ্নটাকে, জিনিসটাকে এমন ভাবে গুলিয়ে ফেলেন যে মানুষ, সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতনতার বাইরেও যে মানুষ আছে তারা মনে করবে যে না, এটা লেটোপুটো হয়ে গেছে, তখন আপনি বিশ্বাস করানোর কোনো সুযোগ থাকবে না যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে বাইরে আছেন। শুভকামনা সবাইকে জানানো যায়, এটা কোনো অসংহতি বা এটা কোনো সমস্যার কোনো কারণ নেই। কিন্তু কারণটা ওই জায়গার মধ্যে যখন মানুষ বিশ্বাস করে যে প্রশাসনের লোকজন এই এনসিপি নাকি জানেন দলটার নাম আমি বলে, জাতীয় নাগরিক কমিটি, ন্যাশনাল সিটিজেন পার্টি নাকি এরকম, তো ওই জাতীয় নাগরিক কমিটির সাথে যে আচরণ হবে এই আচরণটা সিপিবির সাথে হবে, এই আচরণটা জাতীয় পার্টির সাথে হবে। এখন নাগরিক কমিটির সাথে আচরণ হলো একরকম, জাতীয় পার্টির সাথে আচরণ হলো ভিন্ন রকম। তাহলে এই জায়গার মধ্যে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠবে যে এই দলের সাথে সরকারের সম্পর্ক আছে, এবং সরকারের সম্পর্ক না থাকলে এই দলের যে রাজকীয় আত্মপ্রকাশ অনুষ্ঠান, আমার তো মনে হয় না যে এত বাজেট নিয়ে, আমরা তো প্রিন্স ভাইকে দেখি যে ইউনিভার্সিটিতে যখন পড়তাম, প্রিন্স ভাইরা তখন থেকে মানে তার আগে থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু কখনো প্রিন্স ভাইয়ের দলে এরকম রাজকীয় প্রোগ্রাম করার মতো সমর্থন দেখিনি। এটা জাতীয় পার্টির হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, বিএনপির হয়েছে, যেহেতু তারা সরকারে ছিল। আপনি দেখবেন লাল গালিচায় ভরে গিয়েছিল এই যে মানিক মিয়া এভিনিউ, এত লাল গালিচা, এত সোফা, এত আভিজাত্য, এত খাবার দাবার, এত পরিবহন, যে কোথেকে আসে কোটি কোটি টাকা? স্বাভাবিক কারণে এই প্রশ্নগুলো আসতে পারে। আমি একটা জিনিস ইয়ে করতে চাই যে এই দলটা এখনো ওই পর্যায়ে যায় নাই যেটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করার মতো। আমরা নির্বাচন করার লোক, আমি 2-3টা জাতীয় সংসদ নির্বাচন, ইউনিয়ন পর্যায়ে, সেন্ট্রাল পর্যায়ে মানুষের সাথে যে সম্পর্ক তৈরি করতে হয়, এই সম্পর্ক তৈরি করার মতো লোক এই দলে সৃষ্টি হইতে আরো সময় লাগবে, অনেক সময় লাগবে। কারণ আমরা একদম তৃণমূলের শেষ প্রান্ত পর্যন্ত আমাদের যেতে হয়েছে নির্বাচন করার কারণে। ওদেরকে নিয়ে আলোচনা আরো সামনে দিয়ে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার কি করবে, যেটা প্রিন্স ভাই তেল নিয়ে বললেন, বাস্তবতা কিন্তু ওই জায়গার মধ্যে। মানুষের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের থেকে একটু ভালো থাকবে, একটা ভালো ভোটে অংশগ্রহণ করতে পারবে, বাজার নিয়ন্ত্রণ থাকবে। আজকে বাজার নিয়ন্ত্রণ নাই, অস্থিতিশীল অবস্থা, তেল নাই, মানুষ রমজানের মধ্যে কষ্ট করছে। আপনি আমাদের জায়গায় বিনিয়োগের ব্যাপার যদি দেখেন, তাহলে এইসব অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিনিয়োগ নর্মালি হয় না, তারপরও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি চরম হওয়ায়, এবং আপনি দেখবেন যে আমরা কিছুদিন আগে দেখলাম যে থানার ভিতরে ঢুকে, হাইওয়ে থানার ভিতরে ঢুকে ওসিকে মেরে ফেল, আপনার গাজীপুরের কোর্ট থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যাতে আমাদের মানে ল অ্যান্ড অর্ডার একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। এই অবস্থা তো মানুষ প্রত্যাশা করে না। সরকারকে এগুলা উত্তরণ করতে হবে। এই জায়গাটা যদি উত্তরণ সঠিকভাবে না করতে পারে, তাহলে সরকার যে আকাঙ্ক্ষা নিয়ে আসছে সেই আকাঙ্ক্ষা মানে ভূমিষ্ঠাত হতে পারে। ইতিমধ্যে কিন্তু দাবি উঠেছে, বিএনপি সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে অন্তর্বর্তী সরকারের বাইরে আরেকটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে। এই দাবিটা আগামী দিনে যদি তারা 5টা দল একসাথে বলে, তাহলে তো এই সরকার নিয়ে অনেকে হবে। প্রিন্স ভাই আশাবাদী, আমি আশাবাদী সরকার সফল হবে। আমরা বিশ্বাস করি সরকারের সফলতা আসুক, কারণ এটা গণতান্ত্রিক সিস্টেম চালু।
কিন্তু এই সরকারের প্রত্যক্ষ না হোক পরোক্ষ পৃষ্ঠপোষকতা হইলো যে দলটা সৃষ্টি হয়েছে, তারা তখন সেকেন্ড রিপাবলিকের কথা বলে, গণভোটের কথা বলে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অবিশ্বাসের জন্ম হয় যে এই সরকারের আয়ুষ্কালকে আরো দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য এই দলের সৃষ্টি করা হয়েছে এবং এই দাবিকে সামনে আনা হয়েছে। আমার জানা মতে বাংলাদেশের প্রতিষ্ঠিত কোন রাজনৈতিক দল গণভোট চায় না এবং সেকেন্ড রিপাবলিক চায় না। সেকেন্ড রিপাবলিকের যে অবস্থান হওয়ার কথা ছিল সেই অবস্থান কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। আপনি যে জায়গায় সেকেন্ড রিপাবলিক হয়েছিল, আমার যতটুকু মনে করি ফ্রান্সে সেকেন্ড রিপাবলিক পরে আরো রিপাবলিক হয়েছে। সেকেন্ড রিপাবলিক যখন হয়েছিল তখন একবার রাজাকে হটিয়ে দিয়ে নিজেদের মধ্যে অন্তঃপুন তুলে আবার রাজা যখন শাসন করলো, তারপরে যে বিপ্লব হয়েছে ওর পরে সেকেন্ড রিপাবলিক এসছে এবং তাদের সেই ইয়ে করছে। বাংলাদেশেও আমরা 47-এ যখন ইয়ে থেকে ভাগ হলাম, তারপরে আমরা তাদের শোষণের বিরুদ্ধে ইয়ে করে আমরা তো পাকিস্তানি এখানে সেখানে আমার নতুন সংবিধান, নতুন সবকিছুর প্রয়োজন ছিল। আজকে কি এরকম কোন বিপ্লব হয়েছে বা এরকম কোন স্বাধীন হয়েছে নাকি? নিশ্চয় হয়নি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দিয়ে যে ইয়ে এসছে, আমাদের স্বাধীনতা এসছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, সম্মান এবং শহীদের বিনিময়ে, সেই জায়গায় আমরা আজকে আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাই। এগুলো একটা সংকট সৃষ্টির পায়তারা, এটা নির্বাচনকে দূরে নেওয়ার পায়তারা। সর্বোপরি আমি মনে করি সরকার তখনই সফল হবে এবং নিরপেক্ষতার প্রমাণ দিবে যখন মানে মানুষ দেখবে যে এই রিপাবলিক তারপরে গণভোট এইসব থেকে দূরে সরে গিয়ে আগামী প্রয়োজনীয় সংস্থা শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির মধ্যে একটি অবাধ, সুস্থ এবং অন্তর্বর্তী নির্বাচন যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে ওনাদের নিরপেক্ষতার ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। অন্যথায় ওনারা আস্তে আস্তে বিতর্কের মাত্রা আরো বাড়বে। আজকে প্রিন্স ভাই তেলের দাম, তেল বাজারে হাওয়া হয়ে গেছে, কথা বলতেছে না, রাস্তাঘাটে উনি আটকাচ্ছে। কালকে যখন মানুষ চাপ দিবে, উনি নিজেও ব্যানার নিয়ে পল্টনের সামনে এসে দাঁড়াবে, প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়াবে। তারাই তো বাধ্য, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের সাথে সংশ্লিষ্ট, জনগণের মনোভাবকে ধারণ করতে হবে, নাহলে রাজনৈতিক দল টিকে থাকা কঠিন। আজকে কথা আমরা বলছি না অনেকেই, কিন্তু এই 2 মাস পরে যে কথা বলা হবে না এমন তো কোনো কথা নাই। আমি মনে করি যে সরকার একটি সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবেন, এটা সকলের জন্য মঙ্গলজনক হবে, সরকারের জন্য মঙ্গলজনক। রেজাউল ভাই, আপনি যথার্থই বলছিলেন, তবে যেটি বলছিলেন যে আমরা আসলে আজকে নতুন দল নিয়ে আলোচনা চাইতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা কথা বলছি, এই কারণেই যে এই সরকারটি সম্পর্কিত হয়ে যায়, তো এই জন্যই সেটি আসছে। তো যেহেতু এই সরকারটির দায়িত্ব আগামী নির্বাচনটি পরিচালনা করা, এই সরকারের দায়িত্ব ওই নির্বাচন যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন এই সরকার পরিচালনা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, এই সব কিছুই। তবে আইন শৃঙ্খলা, যেটি আপনি বললেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমরাও যেটি দেখছি, কিন্তু প্রধান উপদেষ্টা বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারে এটি একদমই স্বীকার করতে রাজি নন। তিনি বরং বলেছেন যে অতীতের চেয়ে এখন ওনার কাছে যে তথ্য আছে, পুলিশ অথবা প্রশাসন ওনাকে যে তথ্য দিয়েছে তাতে নাকি ভালোই আছে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমি ছোট্ট করে এই উত্তর নিয়ে তারপরে আমি একেবারেই ভিন্ন প্রসঙ্গে যাব। সেটি হচ্ছে যে আপনাদের মতো দলগুলির সাথে, সিপিবি অথবা জাতীয় পার্টি অথবা আরো যেসব ছোট ছোট দল আছে, তাদের সাথে এই অন্তর্বর্তী সরকারের আচরণটি কি আপনারা স্বাভাবিক মনে করছেন, বা যেরকমটি হওয়া উচিত সবগুলি দলের সাথে, এটি কি স্বাভাবিক মনে করছেন? প্রথমে এই প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাইছি। আচ্ছা লিটন ভাই, আমি আপনার ওই প্রশ্নের ছোট্ট উত্তরের আগে একটু আগের আলোচনার ধারাবাহিকতাটা রক্ষা করি, কারণ জিনিসটা তাহলে একটা কমপ্লিট ফর্মে হয়। কারণ আমি খুব এনজয় করছি আপনার আলোচনা, এবং এটা যেহেতু এক নাগাড়ে বলা যাচ্ছে, দর্শক যে প্রয়োজনই থাকুক সেটা ফ্যাক্টর না, কিন্তু বলা যায় বলে বলছি। প্রথমে আসি, আপনি শেষে আমাদের ইউনূস সাহেবের রিয়াকশন নিয়ে কথা বলবেন, যে প্রশ্ন উত্তরে ওই যে আইন শৃঙ্খলা নিয়ে। তার আগে একটু মন্তব্য করব, বিবিসির সাথে সাক্ষাৎকারে উনি তো অনেক কথা বলেছেন। আমি পুরোটা আসলে পড়ার সময় সুযোগ পান, আমাদের ভাই দলের কাজ করার দ্বারা এত তো আর সময় কঠিন হয়ে যায় যে খালি এটার পেছনে থাকবো। তবু এটা বলি,
যে উনি যাই বলুক না, কথা পরিষ্কার, মানুষের মধ্যে পারসেপশন এটা দাঁড়াচ্ছে এবং এটাই স্বাভাবিক। সরকারের নিরপেক্ষ অবস্থান দিন দিন খর্ব হচ্ছে এবং নিরপেক্ষ অবস্থান সে ধরে রাখতে পারছে না। তাহলে আমরা নতুন দল নিয়ে আলোচনা করলাম না, কিন্তু যে ধরনের রাজকীয় অনুষ্ঠান, যে ধরনের বিভিন্ন জেলা, একটা জায়গায় তো উন্মুক্ত হয়েছে পিরোজপুর, এবং আমি যেটা দেখলাম দেশের বাইরে থাকা একজন ইউটিউবার তিনি 26টা জেলার কথা বলেছেন। আমি জানি না অন্যান্য ডিসি সাহেবরা করলে তারা সতর্ক হয়ে গেছেন, কারণ এখন কিন্তু একটু ভিন্ন ধরনের ভয়ের রাজত্ব কায়েম হচ্ছে। সুতরাং সতর্ক অন্যরকম, যে যত কথা বলেন না কেন। কারণ আমি এরকম ভুরি ভুরি আওয়ামী লীগের উদাহরণ দিতে পারি, যে রাতের ভোট নিয়ে এত কথা বলে, যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলুক না কেন, মানুষের পারসেপশনে যে তারা দিন দিন নিরপেক্ষতা হারাচ্ছে এবং ছাত্রদের নামে যে দলটা গড়ে উঠেছে তাদের প্রতি তাদের পক্ষপাতিত্ব হচ্ছে, সেটা যদি গড়ে ওঠে আলটিমেটলি নির্বাচনের সময় অবশ্যই আমাদেরকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দাবি কি আমরা করব। আমি এ কথা স্পষ্ট। এখন আমার মূল কথাটা হচ্ছে, এই যে ইউনূস সাহেব বললেন না যে তিনি তথ্যের কথা বললেন, যে ওনার কাছে তথ্য আছে পুলিশ আগের থেকে ভালো, তাই তো বললেন নাকি? হ্যাঁ, আমি একটু কথা না বলে পারছি না। আমরা ওনার সাথে দ্বিতীয়বার সম্ভবত না তৃতীয়বার যখন দেখা করতে গেলাম ওনার আমন্ত্রণে, তা আমরা ওনাকে বললাম যে আজকে কেন আহতরা তারা আন্দোলন করে বলছে তাদের সুচিকিৎসা হচ্ছে না। উনি কিন্তু বলেছিলেন যে আমি তো যথেষ্ট করছি, কিন্তু আমাদের প্রচার মিডিয়া আমাদের সব কথা আনছে না। এইটা তো একটা আশ্চর্য কথা। আজকে ওনার কথা শুনে মনে পড়ছে যে যেদিন ওনার কি বলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো, ওই দিন কিন্তু পত্রিকার পাতায় অজস্র আইন শৃঙ্খলা অবনতির খবর আছে। এখন সরকারে থাকলে যদি অন্ধ হয়ে যায়, তাহলে এই অন্ধত্ব দিয়ে কিন্তু নিজের শেষকুল রক্ষা হবে বলে আমার কাছে মনে হয় না। আর আপনি ওই যে কথাটা বললেন আমাদের সাথে সম্পর্কের বিষয়টা, আসলে ওনারা এ পর্যন্ত, আমি কথাটা দায়িত্ব নিয়ে করছি, যে কয়বার ওনারা আমাদেরকে ডেকেছেন সেটা বিশেষ বিশেষ ইস্যুকে সামনে, কোন বিশেষ ইস্যুতে সংলাপ করতে গেলে অন টু অন করতে হবে দলের সাথে, এই পর্যন্ত সেটা করেনি, অন্ততপক্ষে আমাদের সাথে তো করেনি। তার মানে ওনারা প্রথম দিন থেকে যে আমরা বলে এসেছি, মুখে বললেও সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করছে না, এখনো পর্যন্ত করছে এটা আমি মনে করি না। এবং এটাই হচ্ছে এই সরকারের অন্যতম দুর্বলতা, সবাইকে আস্থায় নিয়ে যদি সে কাজ না করে, মানুষের মধ্যে দৃশ্যমান হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীকে আস্থায় নিয়ে করছে, তাতে করে এই সরকার তার নিরপেক্ষতা আর হারিয়ে ফেলছে। এদের মধ্যে যদি কারোর কারোর ভালো ইচ্ছাও থাকে, সেই ভালো কাজও তারা করতে পারবে না, নানা সংকটে পড়বে, যেটা আমরা এখনো পর্যন্ত আকাঙ্ক্ষা করি না। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, যেটি বলছিলাম যে এই সরকার গঠনের পরপরই আমরা দেখেছিলাম সামরিক, বেসামরিক, পুলিশ প্রশাসন সব জায়গাতেই বিশেষ করে দুটি দলের লোকজনের আধিপত্য, তারা বিভিন্ন বড় পদগুলিতে সমাসীন হয়েছেন। বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমর্থক যারা, এটি বলার অপেক্ষা রাখে না, মোটামুটি প্রকাশ্য যে তারা এই বড় পদগুলি দখল করেছেন, শব্দটি যদি নাও বলি, ওইসব পদে বসেছেন। এই ধরনের একটি প্রশাসন যন্ত্র রেখে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে, সেই নির্বাচনটি কতটুকু নিরপেক্ষ করা সম্ভব? আমি বলছি যে এই প্রশাসনই তো আসলে নির্বাচন মাঠ পর্যায়ে পরিচালনা করে। তো এই সব মিলিয়ে আগামীতে এই সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, যদি মাঠ পর্যায়ে ওই জায়গায় কোনো পরিবর্তন না আসে, তাহলে কতটা নিরপেক্ষ হতে পারে সেই নির্বাচন? রেজাউল ইসলাম ভাই, আপনার কাছ থেকে প্রথমে জানবো, তারপর একই প্রশ্নের জবাব চাইবো প্রিন্স ভাই। এখনের প্রশ্ন এবং তার আগের প্রশ্ন দুইটা, আগেরটা আমি একটু অংশগ্রহণ করতে চাই। যে আপনি বলেছিলেন যে দলগতভাবে আমাদের সাথে কি আচরণ করছে। দলগতভাবে আমাদের সাথে আচরণটা হলো এরকম যে
প্রধান উপদেষ্টা যমুনাতে আমাদের দলকে একবার ডেকেছিলেন, তারপরে কি কারণে আমি জানি না যে আমাদের দলকে ডাকা যাচ্ছে না, আমাদের দল ফেসিস্টের দোষর এই সেই বিভিন্ন কারণে কিছু কিছু ছোট ছোট দল এবং ছাত্ররা দাবি জানালেন, সেই তারপর থেকে আমাদেরকে আর ডাকছে না। এখন প্রশ্ন হলো এই যে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করবেন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, সেগুলো তো নিরপেক্ষ হয় নাই। কি কারণে? কারণ অংশমূলক ছিল না। অংশমূলক থাকলে যেরকম রাতের ভোট দিন এটা হওয়ার সম্ভাবনা আরো কম হইতো। এখন আপনি মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল একটা বিশাল অংশরে ডাকবেনই না। আপনি ভোটের রাজনীতিতে যাবেন, আপনি সংস্কার করার জন্য দিলেন। এখন সংস্কার কমিশন গুলা সংস্কারের জায়গা জমা দিছে, প্রিন্স ভাইরা যাচ্ছে। যদিও প্রথম পর্যায়ে 11টা রাজনৈতিক দল নিষিদ্ধের যে দাবি উঠেছিল সেখানে প্রিন্স ভাইয়ের সিপিবির নামও ছিল আমার জানা মতে। আমি জানি না প্রিন্স ভাই লিস্টটা পাইছে কিনা, কি কারণে সিপিবির নাম ছিল আমি জানি না। আমরা না নির্বাচন করছি, তাদের দোষর, আমরা এটা মাইনে নিলাম। এখন সিপিবি তো নির্বাচনে আসে নাই, তারপরও সিপিবির নাম সেই লিস্ট তালিকায় ছিল। এখন আচরণটা আপনি বুঝে নিন, যে সিপিবি নির্বাচনে অংশগ্রহণ করে নাই তার নামটাও আছে, জাতীয় পার্টি তো নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনে অংশগ্রহণ কি ফৌজদারি অপরাধ? নিশ্চয়ই না। আপনি সাংবিধানিক ভাবে নির্বাচন কমিশনের একটা স্বাধীন প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান থেকে নির্বাচন করার জন্য আহ্বান জানাইলো, আমরা অংশগ্রহণ করলাম। আন্ডারগ্রাউন্ডে কি হইলো, কার দলের সাথে কার দলের কি জোট হইলো, জোটের বাইরে গেল, সেটা ভিন্ন রাজনীতি থাকতে পারে, কিন্তু নির্বাচন করা তো কোনো অপরাধ না। ধরে নিলাম নির্বাচনে হেরফের হয়েছে, ইয়া হয়েছে, এইটা তো আমাদের একটা আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে জাতীয় পার্টি সেই সংগঠন, যেই সংগঠন বিরোধী দলের নেতা হিসেবে জিএম কাদের জাতীয় সংসদের লাস্ট বাজেট অধিবেশন দাঁড়িয়ে উনি কিন্তু ছাত্রদের কোটার পক্ষে কথা বলেছেন। দলগতভাবে আমরা বিরোধী দল হিসেবে থাকার পর আমাদের এমপিদেরকে নিয়ে যৌথ সভার মধ্যে আমরা তাদের 9 দফাকে সমর্থন করেছিলাম, এবং রংপুরে আমাদের 2 জন মানে জাতীয় পার্টির কর্মী এই আন্দোলন শহীদ হয়েছে। তারপরে আমাদেরকে সংলাপে ডাকা হয় না। এই অবস্থানে তো আমি বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ পরিপূর্ণ, এটা সঠিক নয়। এটা নিরপেক্ষ কিরকম হইতে পারে? এটা 91 সালের শাহাবুদ্দিন সরকারের মতো হইতে পারে। শাহাবুদ্দিন সরকার সকল দলকে সমান অধিকার দিলেন, জাতীয় পার্টিকে দৌড় উপরে রাখলেন, এবং 3 দলের রূপরেখা প্রিন্স ভাই ওই আন্দোলনের এরিয়া ছিল, মানে ছাত্রদের সর্বদলীয় ছাত্রদের নেতা ছিল। প্রিন্স ভাই 3 দলের রূপরেখা থাকে। 3 দলের রূপরেখায় কোথাও কিন্তু বলা ছিল না যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে তার চেয়ারম্যানকে রেডিটিভিতে বক্তব্য দেওয়া হবে না, তাদের প্রার্থীদেরকে জেলে পোড়া হবে। বলা ছিল সকল দলকে সমান অংশগ্রহণ করার সুযোগ দিতে। 3 দলের যে রূপরেখা ছিল এইরকম। এখন ইউনিট সরকারও এই কাজটা শুরু করছে, মানে কিছু দলের জন্য নিরপেক্ষ আর কিছু দলের জন্য হলো মানে খুব মানে অস্পষ্ট। সংসদের বিরোধী দল যখন ওই সরকারের যদি আমরা ফেসিস্ট হই, এই বিবেচনাটা করে নাই যে ওই সংসদের মধ্যে দাঁড়িয়ে আমরা বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন দিয়েছিলাম। এই বিবেচনাটা আনলে আজকে দলগতভাবে আচরণ, সেই আচরণের ইয়াটা না আমাদের প্রতিক্রিয়া ছিল, সেই প্রশ্নটার কারণে আমার এটা এরকম হতো না। দ্বিতীয় প্রশ্নটা ভাই আমি ভুলে গেছি, সরি একটু যদি বলতেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যে প্রশাসন যন্ত্র আছে, যেখানে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরপরই বিএনপি এবং জি জি এই প্রশাসন মূল জিনিসটা হলো যে কিছু প্রশাসন তো 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের পক্ষে, আর একটা আওয়ামী লীগের বিপক্ষে। যে বিপক্ষের অংশীদারিত্ব করছে জামাত এবং বিএনপি। আজকে অর্থনৈতিক খাতও কিন্তু 2 ভাগে বিভক্ত হয়েছে, শুধু প্রশাসনিক না, অর্থনীতিও কিন্তু নির্বাচন একটা বিরাট প্রভাব রাখে। প্রশাসন সরাসরি কিন্তু অর্থনৈতিক আমরা বিভক্তিটা নিয়ে নাই, আমরা বলছি যে যেই যারা এখন আমি আসছি ওই জায়গায় আসছি তাদের এই জায়গার মধ্যে ইয়ে করে। এখন এই বিভক্তিটা জামাত আর বিএনপির লোক ছাড়া প্রশাসনের লোক নাই তো, কোথা থেকে আনবে? নতুনদের কোন লোক আছে? আমাদেরকে তো নিবেই না। আর সিপিবি সহ বাম ঘরনা বা অন্য দলের যে কয়জন লোক আছে তাদেরকে ওয়েস্টই করবে এই সরকার, এবং করছেও তাই। 2-1 জন আমার জানা মতে এরকম হয়েছে। কাজে তারা ব্যাংক নিবে, তারা প্রশাসন নিবে, নেওয়ার পরে এই সরকার অন্তর্বর্তী সরকার ওই প্রশাসনের আন্ডারে ইয়া করতে পারে কি এর ব্যাপার। সাথে একটা কথা কিন্তু আমার খুব মজা লাগছে, হলো যে
এই সচিবালয় থেকে যখন বেরোয় তখন উপদেষ্টাদের সামনে যত না লোক থাকে, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য গেলে সচিব, উপসচিব, যুগ্ম সচিব সহ এর চেয়ে 3 গুণ বেশি লোক ডেকোরাম দেয়। এই যে বোঝা, তার সাথে হাঁটে, বোঝা গেল যে অঘোষিত ভাবে তাদেরকে এক প্রকার সাপোর্ট করছে। এই অবস্থা যদি প্রশাসন থাকে তাহলে একদল দুই দল হয়তো অবাইয়া পাবে, অন্যরা কিন্তু নিরপেক্ষ আচরণ পাবে না। আমি মনে করি এখন একটা ব্যালেন্স করা দরকার। এটা কিভাবে করা যাবে, লোক পত্রিকা এমনি তো লোকের সংকট চলতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইসব প্রশাসন কখন কাজ করে না। 90-এ আমাদের সব ডিসি ছিল, এসপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভা চেয়ারম্যান ছিল, তারপরে সচিব ছিল, এক রাতারাতি সব পরিবর্তন হয়ে গেল। আমাদের দেখলে পাশার মধ্যে লাথি মারছে এরকম এই প্রশাসন এমনি পরিবর্তন হবে যদি দল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে। তবে নির্বাচনটা দরকার এবং এটা খুব কাছাকাছি সময়ের মধ্যে দরকার বলে আমি বিশ্বাস করি। প্রিন্স ভাই, আপনার কি মনে হয় এই প্রশাসন এই সেটআপ রেখে আসলেই একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা? আমি সরাসরি উত্তর, অবশ্যই তা নিরপেক্ষ নির্বাচন করতে গেলে নিরপেক্ষ প্রশাসন না, উইদাউট নিরপেক্ষ প্রশাসন দিয়ে কোনো নির্বাচন নিরপেক্ষ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, ইতিমধ্যে এই প্রশাসনের বিভিন্ন স্তরে জামাত ইসলাম এবং বিএনপির আধিক্য অনেক বেশি দেখা যায়। এই ব্যাপারে সুনির্দিষ্ট তালিকাও আমাদের কাছে আছে, আমরা তৈরিও করি। নির্বাচনের ঘোষণার সাথে সাথে আমরা তাদেরকে সরিয়ে দিয়ে দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের কথা বলবো, না হলে তাদের অধীনে কখনো ভালো নির্বাচন আমরা আশা করতে পারি না, করব না। 3 নম্বর কথা, আবার ওই যে কথায় কথা বেড়ে যায়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আশা করি সরকারের সাথে যে কথা বলি ওগুলো আমাদের রেকর্ড থাকে। আমরা যেদিন প্রথম দেখা করেছিলাম ওনাদের আমন্ত্রণে 12ই অগাস্ট তারিখটা যদি আমার ভুল না হয়, ওনার 8 তারিখে ওনারা একটা বিশেষ কারণে ডেকেছিলেন, কিন্তু ওনাদেরকে মৌখিকভাবে লিখিত দেওয়ার সুযোগ ছিল না। আমরা বলেছিলাম আমাদের পক্ষ থেকে যে আপনি কাজের শুরুতে প্রথমে একটা নীতিমালা তৈরি করেন, কারণ এইখানে যারা আগে ক্ষমতায় ছিল তারা তো এই কি বলে যে আগের স্বৈরাচারী সরকারের দায় এড়াতে পারবে না, আপনি ওইটাকে রেখে ভালো কাজ করতে পারবেন না, কিন্তু ওর অল্টারনেট কিভাবে করবেন? আমরা কিন্তু বলেছিলাম 1 নম্বর আপনি একটা নীতিমালা করেন, সেই নীতিমালার ভিত্তিতে এইখানে অন্যদেরকে নিয়োগ দেবেন এবং নিয়োগ দেবেন দল নিরপেক্ষ, দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের। আসলে কমিউনিস্ট পার্টির কথা শোনা হয়নি, ওই যে কাঙালের কথা বাসি হলে ফলে, এই কথা যদি উনি শুনতেন এবং যদি এখানে সবাইকে সম্পৃক্ত করে করতেন, আজকে কিন্তু এই সংকট হতো না। এই যে বিভিন্ন প্রশাসনের যে কথা, আপনি একেবারে চাপাই নবগঞ্জের ডিসি সাহেব, উনি কোন দল করেন খোঁজ নেন, আর অন্য জায়গার ইউনো, আমি সব নাম বলতে চাই না, এরা কিন্তু আমরা দেখছি এবং আমরা এইটাও খুব ক্ষোভের সাথে আজকে বলছি যে অনেক জায়গায় আমরা শুনি যে এক জায়গার ইউনো ডিসি তারা খুব গর্বের সাথে অতীতে তারা কোন কোন দল করতেন এটা পরিচয় দেন। এটা কোন দল নিরপেক্ষ অবস্থা হলো যে আপনি আওয়ামী লীগের দলীয় লোককে যেভাবে ট্রিট করবেন আর জামাতের দলীয় লোক আর বিএনপির দলীয় লোককে কি আলাদাভাবে ট্রিট করবেন? নির্বাচনের বিষয়ে আমরা আলাদাভাবে করব না। আমরা দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা স্বৈরাচারের সপক্ষে ভূমিকা পালন করেছিল প্রমাণ আছে, তার বিষয়ে ভিন্ন ডিসিশন নেব, কিন্তু নির্বাচন হতে হবে প্রশাসনের দল নিরপেক্ষ ব্যক্তির অধীনে, কোন দলীয় ব্যক্তির অধীনে নির্বাচন আমরা এটা গ্রহণ করব না। যার জন্য আপনি আজকে হয়তো এজেন্ডা ছিল না, আপনি কথা বলে কথাটা শুনে নিলেন, এবং আপনার এই সুযোগেও বলি, আমি সরকারকেও বলবো যে সুতরাং এখন থেকে আপনারা সতর্ক অবস্থান নিয়ে এই নিয়োগ সবগুলো করেন, না হলে আপনি নিয়োগ দেবেন, পরে কিন্তু সুনির্দিষ্ট করে আমাদেরকে নির্বাচন ঘোষণা হওয়ার পরে দাবি তুলতে হবে যে অমুক লোককে বাদ দিয়ে করেন। সেই কি বলে ঝামেলা আমার মনে হয় আপনাদের কাঁধে নেওয়া ঠিক হবে না, নেন না, কারণ যাতে করে আমরা দ্রুততম সময়ে একটা জাতীয় সংসদের নির্বাচন করেই আমরা আমাদের কাজটা লিখে যেতে পারি। আমি একটা ছোট্ট মন্তব্য করি, আপনার ওই যে সরকারের নিরপেক্ষ অবস্থানের সময় বলতে চেয়েছিলাম, সময়ের জন্য বলতে পারিনি, কিন্তু এই কথাটা বলে আমি আমার কথা শেষ করি এবং আমার ধারণা আজকের অনুষ্ঠান আপনি শেষ করার দিকে যাবেন। সেটা হচ্ছে এই দেখেন, এই সরকার যদি এই যে যারা নতুন দল এখন করলো, দল কিন্তু প্রায় 1.5 ডজন হয়েছে, আরো 1.5 ডজন, এবং এই দলকে কিন্তু সামনে শুধু সরকার না মিডিয়াও সামনে আছে। দেখবেন মিডিয়া অন্য দলকে কোনো প্রচার দেয় না,
কিন্তু বিশেষ বিশেষ দল, বিশেষ বিশেষ গোষ্ঠীকে এত প্রচার দিয়েই তাদেরকে একটা মহান মহত্ব করে গড়ে তুলছে। তা কি করব, আমি এটা নিয়ে এই মুহূর্তে আর মন্তব্য করলাম না, কিন্তু বলতে চাই অধিকাংশ দলের দাবি হচ্ছে অনেকগুলো বিতর্ক, যে আগে স্থানীয় না আগে জাতীয় সংসদ, আগে আপনার সেকেন্ড রিপাবলিক নাকি এইসব আলোচনা বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন, আগে গণপরিষদ নির্বাচন নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান সংস্কার নাকি সংবিধান নতুন করে লেখা। আমার মনে অধিকাংশ দলের কথা পরিষ্কার, 1 নম্বর কোন সেকেন্ড রিপাবলিক এগুলো আলোচনা এই মুহূর্তে একেবারে অপ্রয়োজনীয়। 2, সংবিধান সংস্কার সময় মতো করতে হবে, সব তাদের দায়িত্ব না, নির্বাচিত সংসদের দায়িত্ব। 3, স্থানীয় সরকার আগে, মোটেই না, আগে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া। অনেকে যদি এই কাজটা না করে সরকার অন্যান্য কাজের জন্য কালক্ষেপণ করে, তাহলে এটা কিন্তু প্রমাণ হবে সরকার নতুন দলকে কালক্ষেপণ করার সময় দিয়ে তাদের অবয়ব বৃদ্ধি এবং তাদের বিশেষ সুযোগ সুবিধা দিতে যাচ্ছে, সেইটাও প্রমাণ হবে এই সরকার নিরপেক্ষ না। সুতরাং আমি আশা করব অধিকাংশ রাজনৈতিক দলের ভাষা শুধু বুঝে না, তারা যে কথাগুলো বলছে সেটা শুনেই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দলীয়, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটবে। তার জন্য আর দেরি না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়ে কিছুটা আমরা আশাবাদী হয়ে উঠতে পারব। এর বাইরে আমি নিরপেক্ষতার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠার অন্য কোনো পথ দেখতে পাচ্ছি না। প্রিন্স ভাই, আপনি যথার্থই বলেছিলেন যে আমরা অনুষ্ঠানটির শেষ প্রান্তে এসেছি। দুজনের কাছ থেকেই এখন একেবারেই ভিন্ন রকমের একটি প্রশ্ন এবং অত্যন্ত সংক্ষেপে অনেকটা হ্যাঁ না টাইপের উত্তর আশা করছি। সেটি হচ্ছে যে নির্বাচন যে কোনো ফরম্যাটেই হোক, যদি দেরি করা হয়, যে কোনো কারণ দেখেই হোক, যদি নির্বাচন আয়োজনে দেরি করা হয়, তাহলে কি বর্তমান অবয়বের যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে এর পরিবর্তে অন্য কোন সরকারের অধীনে নির্বাচন হওয়ার আশঙ্কা করেন কিনা বা দেখেন কিনা বা সম্ভাবনা আছে কিনা? প্রিন্স ভাই এবং রেজাউল ইসলাম ভাই দুজনের কাছ থেকে। আচ্ছা, আমি এক বাক্যে উত্তর দিই। আমি এ ব্যাপারে অনেক কথা বলবো, আমি শুধু একটা বাক্যে বলি, যদি যে কথা আমরা বলছি 25-এর মধ্যে নির্বাচনের ব্যাপারে কোনো সংকট তৈরি হয় না হয়, তাহলে আমরা বড় ধরনের সংকটে পড়ব, যা আমাদের এই গণতন্ত্রের পথে যে যাত্রা, সেই যাত্রাকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে পারে। জি, রেজাউল ইসলাম ভাই, আপনার কাছ থেকে একই প্রশ্নের জবাব। আমি প্রিন্স ভাইয়ের সাথে 100% একমত যে আমরা একটা সংকটে পড়তে যাচ্ছি। এটার একটা হলো এই, কিছুদিন আগে একটা সতর্ক বার্তা কিন্তু সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে এসেছে, এটি কিভাবে চলতে হবে এটা আমাদের বোঝা উচিত। এবং গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অনেক রক্ত আমরা দিয়েছি, অনেকেই অনেক খারাপ ভালো সবকিছু মিলে ছিল রাজনীতি। এখন এটাতে উত্তরণ করে আর যেন আমাদের এই পথে হাঁটতে না হয়, আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার বাইরে অন্য কোন চিন্তা করতে জানাই, তাহলে অনেক মূল্য দেবে। আমি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা টাইমসের টক শো মিঠে করা। আজকের আমাদের আলোচনায় ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া। তারা দুজনেই আলোচনা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে। আমরা আগামীতে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। সেই অনুষ্ঠানও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান প্রচার হয় রাত 10টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।